আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি জেবা রহমান এবং আমি নাদির আশরাফ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নুসরাতের খুনিরা কেউই রেহাই পাবে না, পরিবারকে আশ্বাস প্রধানমন্ত্রীর। নিহতের ভাই নোমানের হাতে তুলে দিলেন এনআরবি ব্যাংকের নিয়োগপত্র। আওয়ামী লীগ নেতা রুহুল সহ নুসরাত হত্যায় 12 জন জড়িত, স্বীকারোক্তি 2 আসামির। সহপাঠী পপির জবানবন্দিতে খুনের ভয়াবহ বর্ণনা, ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে মামলা। নুসরাতের খুনিদের বাঁচাতে তৎপর মন্ত্রী এমপিরা। অভিযোগ, বিএনপির মাদ্রাসা ছাত্রী হত্যার প্রতিবাদে ডাকসু কর্মসূচি না দেয়ায় ক্ষুব্ধ তোফায়েল আহমেদ। জাতীয় 3 নেতার মাজার নিয়ে বিভ্রান্তি, ভাষা আন্দোলনের বিরোধিতাকারী খাজা নাজিমউদ্দিন কিভাবে জাতীয় নেতা, প্রশ্ন নতুন প্রজন্মের। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। ফেনীর সোনাগাজীতে আগুনে পুড়িয়ে নুসরাতকে হত্যাকারীদের কেউই রেহাই পাবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নুসরাতের পরিবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আশ্বাস দেন। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে যান নুসরাত জাহান রাফির বাবা AK মুসা, মা শিরিনা আক্তার ও নুসরাতের 2 ভাই। এ সময় প্রধানমন্ত্রী নুসরাত হত্যার সুবিচারের জন্য সব রকম সহযোগিতার আশ্বাস দেন। পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি তাদের সান্ত্বনা দেন। প্রধানমন্ত্রী বলেন, দুষ্কৃতকারী কেউই ছাড় পাবে না, খুনিরা যেই হোক না কেন তাদের বিচার হবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় স্নাতক শেষ করার শর্তে নুসরাতের ভাই নোমানের হাতে এনআরবি ব্যাংকের নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রের ফেনীর মাদ্রাসা ছাত্রী পুড়িয়ে হত্যার ঘটনায় সোনাগাজী উপজেলা আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিন সহ 12 জন জড়িত, স্বীকার করেছে আসামি শাহাদাত শামীম ও নুরুদ্দিন। জাহান রাফি হত্যা মামলায় এখন পর্যন্ত 14 জনকে গ্রেফতার করেছে পিবিআই। এদিকে চাঞ্চল্যকর এই হত্যা মামলার আরেক আসামি নুসরাতের সহপাঠী উম্মে সুলতানা পপি ওরফে শম্পাকে গ্রেফতার করেছে পুলিশ। নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় সরাসরি অংশ নেয়া নুসরাতের সহপাঠী উম্মে সুলতানা পপি সহ বেশ কয়েকজনকে আটক করেছে পিবিআই। আসামিদের জবানবন্দিতে উঠে আসে নুসরাত হত্যার ভয়াবহ তথ্য। অধ্যক্ষ সিরাজউদ্দৌলার নির্দেশে হত্যার পরিকল্পনা হয় কারাগারে। জবানবন্দিতে আসামি নুরুদ্দিন ও শামীম জানান, নুসরাতের গায়ে আগুন দেওয়ার সিদ্ধান্ত হয় কারাগার থেকেই। উপজেলা আওয়ামী লীগ নেতা রুহুল আমিনের নির্দেশে নুরুদ্দিন ও শাহাদাত হোসেন শামীম অধ্যক্ষের মুক্তির জন্য আন্দোলনে নামেন বলেও জানায় আসামিরা। 2 জনকে আমরা গ্রেপ্তার করেছি, আরেকজনকে আমরা আর 2 জনকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন, তারা সরাসরি সংশ্লিষ্ট ছিল এখানে কয়েকজন, এবং পরিকল্পনায় অংশগ্রহণ করেছেন। তারা জেলখানা থেকে হুকুম পেয়েছেন। এই বিষয়গুলি বিস্তারিত বিবরণ আসছে। আরও কিছু নাম বিচ্ছিন্নভাবে এসছে, বাট উই উইল এক্সামাইন দেম। তখন হয়তো আমরা বলতে পারবো যে অ্যাকচুয়ালি তাদেরকে আমরা গ্রেপ্তারের দিকে যাবো কি। মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন রুহুল আমিন। আমার নিয়ে একটা বিভ্রান্তিমূলক একটা বক্তব্য আসতেছে যে আমার জড়িয়ে, আমি আওয়ামী লীগের উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে যে আমার আওয়ামী লীগকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার। এদিকে আসামি স্থানীয় পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মাকসুদ আলমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। নুরুদ্দিন এবং শামীমকে পিবিআই গ্রেফতার করেছে। তারা গতকালকে 164 দিয়েছে। সেই 164-এ কাউন্সিলর মাকসুদ আলমের নাম এসেছে। আজকে কাউন্সিলর মাকসুদ আলমের জন্য এই মামলার আয়ু 10 দিনের রিমান্ড চেয়েছে। নির্মম নির্যাতন ও হত্যার শিকার মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অপরাধে সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। একজন ওসি সাহেব যখন তার রুমে বসে সব কিছু লঙ্ঘন করে, উনি যখন ভিডিও করেন এবং যেসব সেন্সিটিভ সেক্সুয়ালি যেগুলো কথাগুলো উনি এখানে বলছেন, এটা ভাষায় প্রকাশ করার মতো না। এইটা যদি এক্সাম্পলারি পানিশমেন্ট না হয় তাইলে ওসির রুমে যেতে বাংলাদেশের মানুষ ভয় পাবে। হত্যাকাণ্ডের সময় খুনিরা পপিকে শম্পা নামে ডেকেছিল। মৃত্যুর আগে সেই নামও বলে গিয়েছিলেন রাফি। অবশেষে পুলিশের হাতে পাকোয়া হলেন শম্পা নামের সে মেয়েটি। এসএম ফয়েজ। এদিকে বিচারহীনতার সংস্কৃতির কারণেই নুসরাত ও তনুদের জীবন দিতে হচ্ছে বলে মনে করছেন বিশিষ্টজনেরা।
সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। রাজধানীর বিভিন্ন স্থানে নুসরাত হত্যার প্রতিবাদে মানববন্ধন করে বিভিন্ন সংগঠন। ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে প্রতিবাদ সমাবেশ করে শিক্ষকরা। এ সময় তারা বলেন, বিভিন্ন ধর্ষণের ঘটনার পর রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ের কারণে বিচার থেকে পার পেয়ে যায় ধর্ষকরা, আর এজন্যই নুসরাত ও তনুদের বারবার জীবন দিতে হয়। প্রশাসন এবং সরকার যদি এই অপরাধীদের শনাক্ত করে প্রমাণ করে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়, তাহলে আমরা আবার আসবো। প্রত্যেকটি ঘটনা যারা ঘটায়, তারা যে সকল ব্যক্তিরা ঘটাচ্ছে তারা রাজনৈতিকভাবে প্রভাবান্বিত। এটি আমি মনে করি যে ধর্ষকের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে নেই। সে ধর্ষকই, সে নিপীড়নকারী, সে নির্যাতনকারী। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে জাতীয় মানবাধিকার আন্দোলন। এ সময় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না অভিযোগ করেন, ধর্ষণ, নির্যাতনকারী ও অত্যাচারীদের সরকার লালন পালন করছে। সারা বাংলাদেশে আজ যে অনাচার চলছে, আজ যে দুঃশাসন চলছে, অত্যাচার, নির্যাতন, ধর্ষণ চলছে, তার বিরুদ্ধে প্রতিবাদের সাহসী কণ্ঠ, প্রতিবাদের মানুষ প্রয়োজন। যারা শাসন করছে তারা সমস্ত দেশ থেকে মানবীয়তাকে বিতরণ করেছে, মানবতার অবমাননা করেছে। মানবতা বলে কোনো জিনিস নাই এখন। নুসরাত হত্যার মতো নৃশংস ঘটনা দ্রুত বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন ও জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম। মানিক মিয়া এভিনিউতে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, শুধু অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ও তার সহযোগীরাই নয়, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও প্রত্যক্ষ পরোক্ষভাবে রাফি হত্যাকাণ্ডে জড়িত। আমাদেরকে প্রতিবাদী হতে হবে, আমাদেরকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, আমাদেরকে যার যার অবস্থান থেকে এই ব্যাপারে নিজস্ব করণীয় করতে হবে, যাতে এই রকম নৃশংস হত্যাকাণ্ড, এই রকম নিপীড়ন, এই রকম নির্যাতন, নারীর প্রতি এই ধরনের নৃশংসতা যেন চিরতরে এর অবসান ঘটে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরে আদালতের নির্দেশনা অনুযায়ী যৌন নিপীড়ন বিরোধী সেল গঠনের তাগিদ দেওয়া হয় মানববন্ধনে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়টি পারিবারিক সিদ্ধান্তের বিষয়, এ নিয়ে তার সাথে তেমন কোনো আলোচনা হয়নি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে বিএনপি নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের অভিযোগ, মাদ্রাসা শিক্ষার্থী নুসরাতের হত্যাকারীদের বাঁচাতে সরকারের মন্ত্রী এমপিরা চেষ্টা করছেন। সোমবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন জাতীয়তাবাদী ওলামা দল। এ সময় যোগ দেন বিএনপির মহাসচিব। পরে সাংবাদিকদের তিনি জানান, পহেলা বৈশাখে বেগম জিয়ার সাথে দেখা করার সুযোগ পান ৩ জন। দলের চেয়ারপারসনের সাথে কি আলোচনা হয়েছে তারই ধারণা দেন মির্জা ফখরুল। জানান, প্যারোলে মুক্তি নিয়ে তেমন কোনো আলোচনাই হয়নি। আরও যেন ভালো চিকিৎসা হয় সে ব্যাপারে কথা হয়েছে। আর আমরা আলোচনা করেছি তার যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলোর অবস্থা কি সেটা জানতে চেয়েছেন, এবং তার জন্যে কীভাবে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেগুলো তিনি জানতে চেয়েছেন। প্যারোল একটা বিষয় যেটা আমাদের দলের বিষয় নয়, এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি অসুস্থ তার একটা বিষয়, তার পরিবারের বিষয়, সুতরাং সেটা নিয়ে আমরা খুব বেশি আলোচনা করিনি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বেগম জিয়ার মুক্তি নিয়ে আলোচনা পথ সুগম করতে সরকারের প্রতি আহ্বান জানান। আজকে রাজনৈতিক বন্দীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, খালেদা জিয়াকে তার অন্ততপক্ষে জামিন দিয়ে আসা গণতন্ত্রের প্রতিষ্ঠার এক প্রথম পথ, এদেরকে মুক্তি দেন। দ্বিতীয় হলো একটা অনতিবিলম্বে একটা নির্বাচন ব্যবস্থা করেন। একই অনুষ্ঠানে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, দেশের বিচার ব্যবস্থা একজনের নির্দেশে পরিচালিত হচ্ছে। দেশের সকল অন্যের অবসানে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। বিচার ব্যবস্থা একজন ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার উপরে বিচার আলয় পরিচালিত হচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে কারাগারে, যে মামলায় কোনো সম্পৃক্ততা নাই। মাদ্রাসা শিক্ষার্থী নুসরাতের হত্যাকারীদের বাঁচাতে সরকারের এমপি মন্ত্রীরা চেষ্টা করছে বলে অভিযোগ করেন খন্দকার মোশাররফ হোসেন। সাংবাদিক জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। অবিরাম সংগ্রাম।
ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যাকাণ্ডের প্রতিবাদে ডাকসু কোনো কর্মসূচি না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনে নবনির্বাচিত ডাকসু ও হল সংসদ সদস্যদের এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ ক্ষোভের কথা বলেন। তোফায়েল আহমেদ বলেন, সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ছাত্র সংগঠনগুলোকে সোচ্চার হতে হবে। মত ও পথের ভিন্নতা থাকলেও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহ অবস্থান নিশ্চিত করার পরামর্শ দেন ডাকসুর সাবেক ভিপি। শিক্ষকরা সরাসরি রাজনীতিতে জড়িয়ে পড়ায় ছাত্র শিক্ষক সম্পর্কে শ্রদ্ধা ও সম্মানের জায়গা নষ্ট হয়ে যাচ্ছে বলেও মন্তব্য তার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, ২৮ বছর পর ডাকসু নির্বাচন হয়েছে, এ ধারা অব্যাহত রাখতে হবে। এই যে নুসরাত হত্যাকাণ্ড হলো, আমি কিন্তু কিছু মনে করবা না তোমরা, আমি তোমাদের তরফ থেকে কোনো প্রতিবাদ দেখিনি। এইটা আমাকে একটু ব্যথিত করেছে, এটা আমাকে একটু আহত করেছে। কারণ আজকে যে সামাজিক অবক্ষয় ঘটেছে, এইটার বিরুদ্ধে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধভাবে এক হয়ে প্রতিবাদ করতে হবে। এদিকে ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, আইন থাকলেও আইনের যথাযথ বাস্তবায়ন না থাকায় দেশের সড়ক দুর্ঘটনা ও মাদকের ভয়াবহতা বাড়ছে। রাজধানীতে নিরাপদ সড়ক ও মাদকমুক্ত সমাজ গঠন শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি আরও বলেন, দেশে গাড়ির সংখ্যার চেয়ে বৈধ লাইসেন্সধারীর সংখ্যা অনেক কম। ১৪ দল আয়োজিত এই গোলটেবিল বৈঠকে উচ্চ আদালতের দিকে ইঙ্গিত করে সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেন, সড়ক দুর্ঘটনায় পা হারানো রাসেলকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি কোন আইনে আছে তা জানা নেই। সড়কে বিশৃঙ্খলার জন্য বিএনপির সাবেক মন্ত্রী নাজমুল হুদাকে দায়ী করেন জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙা। অন্যদিকে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে চালক, যাত্রী এবং পথচারীদের মধ্যে আরও অনেক বেশি সচেতনতা তৈরি করতে হবে। ৪ দিনের সফর শেষে ভুটানের প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিং দেশে ফিরে গেছেন। ঢাকা ও থিম্পুর মধ্যে আরও যোগাযোগ ও ব্যবসায়িক সুযোগ সুবিধা অনুসন্ধানে ৪ দিনের সরকারি সফর শেষে সোমবার সকালে ঢাকা ত্যাগ করেন। ড্রক এয়ার লাইসেন্স একটি ফ্লাইটে সকাল ৯:৩০টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থিম্পুর উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যান। বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিংকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী M এনামুর রহমান সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। সফরকালে দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আনুষ্ঠানিক আলোচনায় দুদেশের সম্পর্ককে আরও শক্তিশালী ও দৃঢ় করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। দ্বিপক্ষীয় আলোচনার পর বাংলাদেশ ও ভুটানের মধ্যে স্বাস্থ্য, কৃষি, শিপিং, পর্যটন ও জনপ্রশাসন প্রশিক্ষণ প্রদান বিষয়ে 5টি চুক্তি সই হয়। আলোচনা হয় ভুটান থেকে বিদ্যুৎ আমদানির। রবিবার মিরপুর ১৪ নম্বরের অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মালিকপক্ষ। সোমবার ভবন মালিকদের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়, 10 তলা ভবনে বিভিন্ন পণ্যের কারখানা ও গোডাউন ছিল। আগুনে তাদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা। যদিও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখনো ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো বক্তব্য দেওয়া হয়নি। রবিবার বিকেলে মিরপুরের 14 নম্বর পুল পাড় এলাকায় 10 তলা ওই ভবনে আগুন লাগে। কেউ হতাহত না হলেও প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। চকবাজারের চুরিহাটটা এখনও উৎকণ্ঠার জনপদ। থমথমে পরিবেশ পুরো এলাকায়। 21 ফেব্রুয়ারির আগুনের ভয়াবহতা এখনও চোখের সামনে যেন জ্বলজ্বল করছে। সেই স্মৃতি ভুলতে না পেরে ব্যবসা গুটিয়ে এলাকা ছেড়েছেন কেউ কেউ। শোকাবহ সেই ঘটনার পর এখন ঘুরে দাঁড়াতে শুরু করেছেন অনেকেই। আছে আক্ষেপ, সরকারের পক্ষ থেকে কোনো সহায়তা পাননি ব্যবসায়ীরা। চুরিহাট্টার বর্তমান পরিস্থিতি নিয়ে মিরাজ হোসেন গাজীর 2 পর্বের রিপোর্টের প্রথমটি দেখুন আজ। ছবি তুলেছেন মোস্তফা মানিক। শাটারে ঝুলছে টুলেট লেখা বোর্ড। রেস্টুরেন্টটি ভাড়া হবে। দোকানটিতে আগে যিনি ব্যবসা করতেন এই এলাকায় আর থাকছেন না তিনি। ঘরপোড়া মানুষটির এখন সিঁদুররাঙা মেঘ দেখেও ভয়। আতঙ্ক হইলে এখানে একটা দুর্ঘটনা আল্লাহ তাআলা ঘটাইছে। এটা কারো কাছে ঘটানোর জিনিস না, এটা আল্লাহ তাআলা ঘটাইছে। এখন আমার ভালো লাগে না, তাই আমি এখানে ব্যবসা করবো না। আমার বাড়িওয়ালার আমি নোটিশ দিয়েছি। 20 ফেব্রুয়ারি রাতের অগ্নিকাণ্ডের মাত্র 3 মাস আগে অনেক স্বপ্ন আর আশায় বুক বেঁধে রেস্টুরেন্ট ব্যবসা শুরু করেছিলেন এই ব্যবসায়ী। কিন্তু চোখের সামনে থেকে কিছুতেই সরাতে পারছেন না সেদিনের আগুন আর আর্তচিৎকার।
যে সিসি ক্যামেরার ছবি দেখে শনাক্ত হয় আগুনের উৎপত্তি, পুড়ে যাওয়া সেই রেস্টুরেন্টের মালিক আবারও নেমেছেন জীবিকার যুদ্ধে। তবে ঘুরে দাঁড়াতে পদে পদে ভোগান্তি আর হয়রানি আগুনের ক্ষতিকে আরও বাড়িয়েছে। এমনি ক্ষতিগ্রস্ত হয়েছেই আরও একটা পেরেশানির মধ্যে ফেলাইছে। হেয়ার কাছে যাইতে হয়, বহুত পেরেশানির মধ্যে পড়িয়া যেমনি টাকা পয়সা খরচা করিয়া হেয়ার পরে সে আমাদের এটা কাজ উদ্ধার হয়েছে। সব পুড়েছিল আগুনে, কিন্তু পেটের টান সে তো অবসর মানে না, তাই আবারও শুরু করেছেন সংগ্রাম। এই দোকানি বলছিলেন এত বড় বিপদের পর কেউ পাশে এসে দাঁড়ায়নি। কিছুদিন প্রায় 4-5 মাস অসুস্থ ছিলাম, যেদিন আমার দোকান পুড়ে ফানখান হয়ে যায়, আমি বাসায় বসে কাঁদা ছাড়া আমার কাছে সেদিন আর আমার কাছে আমার আর কিছু ছিল না। আজকে আমি আপনাদের কাছে আকুতি করে বলছি, আপনারা সরকারের কাছে বলেন। এখন আমরা ওই আশায় বসে আছি, দেখি উনি আমাদের জন্য কি করছে। ছোট্ট দোকানটি সেদিন ছাই হয়েছে, ভাগ্যগুণে বেঁচে আছেন দোকানি। কিভাবে আবারও শুরু করবেন জীবন সংগ্রাম, সে ভাবনায় দিশেহারা তিনি। মানুষ তো বেঁচে থাকতে হইলে কিছু না কিছু করতেই হয়, নতুন করে করতে হইলে আমার কিছু খুয়াইতে হইব, হয়তো জায়গা নয়তো গহনাগাটি। চুড়িহাট্টা মোড়ে এখন দুজন কমিউনিটি ট্রাফিক পুলিশ সদস্য দিনরাত কাজ করছেন যানজট কমাতে। কারণ সেদিন এলাকাটি তীব্র যানজটের ঠাসা থাকায় হঠাৎ আগুনে প্রাণ গেছে এত মানুষের। আমি ডিউটি করি 1 তারিখ থেকে, জামের জন্য আর কি এখন ক্লিয়ার রাখতেছি আমরা। আগে যে যেমনি পাশে ওইখান দিয়ে আপনার রিক্সা নিয়ে গেছে, ওখান দিয়ে আপনার ভ্যান গাড়ি, ওইখান দিয়ে আপনার ট্রাক, ওইখান দিয়ে কোনো ছিল না, শৃঙ্খলা ছিল না। তাদের স্বজনরা এখন এখানে আসে খুঁজে কান্নাকাটি করে, আহাদারি করে। এই পথে যাতায়াত করা প্রতিটি মানুষ একটু হলেও থমকে যান হাজী ওয়াহেদ ম্যানশনের পোড়া কংক্রিট দেখে। এত ভয়াবহতা আগে কখনো দেখেননি তারা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় 3 নেতার মাজার নিয়ে বিভ্রান্ত নতুন প্রজন্ম। শেরে বাংলা ও সোহরাওয়ার্দীর মাঝখানে ভাষা আন্দোলনের বিরোধিতাকারী খাজা নাজিমুদ্দিনকে রেখে মাজার তৈরির রহস্য সচেতন মহলকে করেছে ক্ষুব্ধ। আর একসঙ্গে রেখে মাজার তৈরির কারণে বাঙালি জাতির মৌলিক আদর্শের বিরোধিতা করেও নাজিমুদ্দিন বনে গেছেন জাতীয় নেতা। এত বিভ্রান্তির বিপরীতে বছরের পর বছর ধরে এ ব্যাপারে সরকার ও প্রশাসন রয়েছে নীরব। সৈয়দ আব্দুল মুহিতের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এম সেলিম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে বাংলা একাডেমি পার হতেই চোখে পড়ে নান্দনিক স্থাপনা জাতীয় 3 নেতার মাজার। 3 জনের মধ্যে 2 জন হচ্ছেন শেরে বাংলা একে ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তৃতীয় জন খাজা নাজিমুদ্দিন। এই তৃতীয় জনকে নিয়েই যত বিতর্ক। মহান ভাষা আন্দোলনের সময় খাজা নাজিমুদ্দিন ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। জন্মগতভাবে বাঙালি হয়েও তিনিও তার সরকার বিরোধিতা করেছে ভাষা আন্দোলনের। তারই নির্দেশে পুলিশের গুলিতে শহীদ হয়েছেন সালাম, বরকত, রফিক, শফিক, জব্বার সহ আরও অনেকে। জাতীয় আদর্শের বিরোধিতাকারী এমন একজন ব্যক্তি গত কয়েক দশক ধরে শেরে বাংলা ও সোহরাওয়ার্দীর মতো পাচ্ছেন জাতীয় নেতার মর্যাদা। মর্মান্তিক বৈপরীত্য হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার ও বাংলা একাডেমির কয়েকশো গজের মধ্যেই রয়েছে বিতর্কিত এই নেতার মাজার। আর সে কারণেই তরুণ প্রজন্মের কাছে ব্যক্তির ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে বিভ্রান্তি। খাজা নাজিমুদ্দিন এখানে আমাদের বাংলা ভাষার, বাংলাদেশের ইতিহাসে একজন কলঙ্কিত ব্যক্তি। এখন আমাদের এখানে যে অপর 2 জন ব্যক্তি আছে তার মাজারের পাশে যখন আমরা রাখতেছি এবং আমরা ইতিহাস না জেনে যখন বলতেছি যে 3 নেতার মাজার, জাতীয় 3 নেতার মাজার, তাকে জাতীয় নেতা হিসাবে যখন আমরা বলতেছি, সেটা আসলে বাংলাদেশের জন্য কলঙ্ক। খাজা নাজিমুদ্দিন তার নাম এখান থেকে বিলুপ্ত করা উচিত। 3 নেতার মাজারে 52 ভাষা আন্দোলনের প্রেক্ষাপটের কারিগর খাজা নাজিমুদ্দিনের কবর থাকায় বিস্মিত বাংলা ভাষা গবেষক, ভাষা সৈনিকেরা। তারা বলছিলেন বিষয়টি স্বাধীন রাষ্ট্রের তরুণ সমাজের জন্য লজ্জাজনক। নাজিমুদ্দিন সাহেব 48 সনে ভাষা আন্দোলনকারীদের সঙ্গে চুক্তি করলেন, বাংলাকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করবে, সর্বস্তরে বাংলা ব্যবহার হবে, পাকিস্তানের রাষ্ট্রভাষা করার চেষ্টা করবেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে তিনি ভুল পাল্টে উর্দুকে রাষ্ট্রভাষা করার কথা বললেন। ফলে এখনই সময় যাতে নূতন প্রজন্ম তারা যেন বিভ্রান্তির হাত থেকে মুক্তি পেতে পারে, সেই লক্ষ্যে আমাদের ইতিহাসে
সে ইতিহাস চিত্রটাকে সামনে এনে এই তিন নেতার মাজারের মধ্যে দুইজন এবং একজন কার কি অবস্থান সেটাকে পরিষ্কার করে দিলে বিভ্রান্তি কেটে যাবে। কোনো কোনো কবর অবাঞ্ছিত লোকদের কবর কিন্তু উঠিয়ে ফেলে। এই বিশ্বব্যাপী আন্দোলনের ফলে যে সমস্ত লোক বিশ্বাসঘাতকতা করেছে তাদের কবর কিন্তু উঠিয়ে ফেলে অনেক সময়। বাংলা ভাষাভাষীদের মধ্যে বিভ্রান্ত দূর করতে সরকার কার্যকর উদ্যোগ নেবে এমনটা আশা সংশ্লিষ্টদের। খাজা নাজিমুদ্দিন বাংলাদেশ বিরোধী এক নেতা, অথচ ইতিহাসের নির্মম পরিহাস, স্বাধীন রাষ্ট্রে সেই নেতাকে জাতীয় খেতাবে সম্মান করা হচ্ছে। এ নিয়ে নতুন প্রজন্ম তো বটেই, বাংলা ভাষাভাষীদের কাছে প্রশ্ন দেখা দিয়েছে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। জনপ্রিয় সঙ্গীত শিল্পী সুবীর নন্দী গুরুতর অসুস্থ হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে ভর্তি রয়েছেন। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গতকাল সন্ধ্যায় সিলেট থেকে ঢাকা ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হলে রাত ৮টার দিকে তাকে সিএমএইচে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা সুবীর নন্দীকে করোনারি কেয়ার ইউনিটে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন সুবীর নন্দী। ৬৬ বছর বয়সী এই শিল্পী দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছেন। নিয়মিত তার ডায়ালাইসিস করতে হচ্ছিল। সঙ্গীত অঙ্গনে ৪ দশকের ক্যারিয়ারে ২৫০০-এর বেশি গানে কণ্ঠ দিয়েছেন এই শিল্পী। সঙ্গীতে অবদানের জন্য এবছরই তাকে ২১ পদকে ভূষিত করে সরকার। ১৯৫৩ সালের ১৯ নভেম্বর হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার নন্দীপাড়ায় সুবীর নন্দীর জন্ম। সিবিসি টাইলস সংবাদ বিরতি নিচ্ছি, সাথে থাকুন। ফিরে এসে থাকছে সরকারি বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবার বিনিময় মূল্যের তালিকা টানিয়ে রাখা বাধ্যতামূলক। হয়রানি বন্ধে এই উদ্যোগ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফিউল ইসলাম হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, বেকসুর খালাস ৮ জন। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এ.কে.এম. শফিউল ইসলাম হত্যা মামলার রায়ে ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় জেলা বিএনপি যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল সহ ৮ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। ২০১৪ সালের ১৫ নভেম্বর খুন হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর এ.কে.এম. শফিউল ইসলাম। প্রায় ৪.৫ বছর পর সোমবার দুপুরে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রায় ঘোষণা করেন রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার। রায়ে মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন সাবেক ছাত্রদল নেতা আব্দুস সামাদ পিন্টু, আরিফুল ইসলাম মানিক ও সবুজ শেখ। এর মধ্যে আব্দুস সামাদ পিন্টু, আরিফুল ইসলাম মানিক আদালতে উপস্থিত ছিল এবং সবুজ শেখ পলাতক রয়েছে। এদিকে নিহত অধ্যাপক শফিউল আলমের ছেলে সৌমেন শাহরিদ তখনকার প্রশাসনের গাফিলতি সমালোচনা করেন। বিজ্ঞ আদালতের কাছে যেটা সঠিক মনে হয়েছে তার ভিত্তিতেই রায়টা হয়েছে, সেটা নিয়ে আমি আমার কোনো সন্তুষ্টি অসন্তুষ্টি কোনো প্রশ্নই ওঠে না। তবে আমার তদন্ত নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। তদন্তে আমার মনে হয় খুনের উদ্দেশ্যটা সঠিকভাবে উঠে আসেনি। এই রায়ের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক হত্যার প্রবণতা কমবে বলে মন্তব্য করেছেন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর। সেই তদন্তের পরিপ্রেক্ষিতে আমরা এই সাক্ষী এখানে হয় এবং সাক্ষী তাতে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স এবং দেখা সাক্ষী, সব সাক্ষীর ভিত্তিতে আমরা কোর্ট আজকে উপনীত হতে পেরেছেন যে এই তিনজনকে তারা ফাঁসি দেবে। আসামি পক্ষের আইনজীবী জানান, দণ্ডপ্রাপ্তরা ন্যায় বিচার পাননি। যে ৩৪ জন সাক্ষী হয়েছে, এই ৩৪ জন সাক্ষী কোনো সাক্ষী এই আসামিদেরকে সম্পৃক্ত করে কোনো বক্তব্য দেয় নাই। পরবর্তীতে এই রায়ের এগেনস্টে আমরা উচ্চ আদালতে আপিল করব। বাংলা ভিশন নিউজ ডেস্ক। জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান বলেছেন, সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে রাজস্ব আদায় বাড়ানোর চেষ্টা চালানো হচ্ছে। সকালে রাজধানীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ভ্যাট ও ট্যাক্সের উপর আয়োজিত এক সেমিনারে বক্তব্য রাখেন এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, কর না দেওয়াটা একরকম অপরাধ, তবুও দেশের অধিকাংশ মানুষের প্রবণতা থাকে কর ফাঁকি দেওয়ার। এনবিআর চেয়ারম্যান আশা করেন, কর দেওয়ার বিষয়ে মানুষের সচেতনতা বাড়লে রাজস্ব আদায় আরও বাড়বে।
বকেয়া মজুরি পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়ন সহ 9 দফা দাবিতে আবারও ধর্মঘটে নেমেছেন রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর শ্রমিকরা। এবার টানা 96 ঘন্টা ধর্মঘট শুরু করেছেন তারা। ধর্মঘটের পাশাপাশি দুপুর 12টা পর্যন্ত 4 ঘন্টার রাজপথ রেলপথ অবরোধ কর্মসূচিও পালন করে পাটকল শ্রমিকরা। মিলের উৎপাদন বন্ধ করে সকাল থেকে পাটকলের প্রায় 50,000 শ্রমিক তৃতীয় দফা আন্দোলনে নেমেছে। খুলনা ক্রিসেন্ট, প্লাটিনাম, দৌলতপুর, খালিশপুর, দিঘলিয়া, আলিম, স্টার্ন কার্পেটিং এবং জেজেআই জুট মিলের শ্রমিকরা নিজ নিজ মিল গেটে সমাবেশ করে। পরে বিক্ষোভ মিছিল নিয়ে নতুন রাস্তা মোড়, আটোরা আলিম গেট ও নোয়াপাড়া রাজঘাট এলাকায় খুলনা যশোর মহাসড়কে অবস্থান নেয়। রেল লাইনও অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকরা। এদিকে একই দাবিতে চট্টগ্রাম নগরীর আমিন জুট মিলের শ্রমিকরা সোমবার সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত 4 ঘন্টা কারখানা সংলগ্ন সড়ক অবরোধ করে টায়ার ও কাঠ জ্বালিয়ে। এ সময় দুর্ভোগে পড়ে মুরাদপুর থেকে অক্সিজেন রুটের যানবাহনের চালক ও যাত্রীরা। মিথ্যা একটা প্রচারণা কাগজ দিয়েছেন, ওই কাগজে কোনো উল্লেখিত নাই কবে মজুরি কমিশন দেবে, কবে আমাদের বকেয়া পয়সা দেবে, এরকম কোনো উল্লেখিত নাই। যার জন্য আমরা আবার 96 ঘন্টার অবরোধ ধর্মঘট নিয়ে রাস্তা নেমেছি। সামনে এর থেকে আরো কঠোরভাবে আন্দোলনের কর্মসূচি হবে কেন্দ্রীয় নেতাদের নির্দেশে। মহাসড়ক অবরোধ ও 96 ঘন্টার কর্মবিরতি পালন করছে রাজশাহী জুট মিল শ্রমিকরা। সকাল 10টা থেকে 12টা পর্যন্ত রাজশাহী ঢাকা মহাসড়কের কাটাখালী এলাকায় লাঠি নিয়ে বিক্ষোভ মিছিল করে শ্রমিকরা। বিক্ষোভ ও অবরোধের কারণে প্রায় 2 ঘন্টা রাজশাহী ঢাকা মহাসড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পাট খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, বকেয়া মজুরি পরিশোধ, মজুরি কমিশন কার্যকর ও সপ্তাহের মজুরি সপ্তাহে দেওয়া সহ 9 দফা দাবিতে এই আন্দোলন নেমেছে তারা। মোর্শেদা রাসেল, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। আগুনের ঝুঁকিতে রয়েছে রাজশাহী মহানগরীর অধিকাংশ মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে মার্কেটের বৈদ্যুতিক লাইন মেরামত না করা এবং মার্কেটের পাশে হোটেল রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার ব্যবহারে এই ঝুঁকি বাড়িয়েছে কয়েকগুণ। এরই মধ্যে রাজশাহী আরডিএ মার্কেট ও নিউ মার্কেটে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। রাজশাহী থেকে জসিমউদ্দিনের ছবিতে পরিতোষ চৌধুরী আদিত্যের রিপোর্ট। রাজশাহী মহানগরীর মার্কেটগুলোর মধ্যে অন্যতম আরডিএ মার্কেট, নিউ মার্কেট ও সাহেববাজার কাপড়ের মার্কেট। এসব মার্কেটে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত হাজারো মানুষের আসা যাওয়া চলে। কিন্তু কয়েক যুগ ধরে মার্কেটগুলোর বৈদ্যুতিক লাইন মেরামত না করায় আগুনের ঝুঁকিতে রয়েছে ক্রেতা বিক্রেতা সবাই। মার্কেটগুলোর আশপাশে হোটেল রেস্তোরাঁর গ্যাস সিলিন্ডার ব্যবহারে এই ঝুঁকি বাড়িয়েছে কয়েক গুণ। আমাদের নিউ মার্কেটের চারপাশে ভবিষ্যতে পূর্বে ছিল 9টা পুকুর, সেই পুকুরগুলো ভরাট হয়ে গেছে এবং নিউ মার্কেটের গেটের সামনে বলেন আর থিম প্লাজার সামনে বলেন, যেখানেই ফায়ার সার্ভিস দাঁড়াক 30 সেকেন্ড সময় দিবে না এই নিউ মার্কেট জ্বলে শেষ হয়ে যেতে। আমাদের এই মার্কেটে আগে আপনার ইলেকট্রিক বক্স ছিল, প্রত্যেকটা লাইন ওই আপনার জায়গায় যে সুইচ থাকতো, ইলেকট্রিশিয়ান থাকতো, কোনো সমস্যা হলে ইলেকট্রিক মেন সুইচ অফ করে দিয়ে জায়গাতে ইয়ে করা যেত। এখন ইলেকট্রিশিয়ানকে এখান থেকে তুলে নিয়েছে, আপনার বক্স তুলে নিয়েছে, লাইন আউট করে দিয়েছে, এটা এখন ব্যক্তিগতভাবে লাইন চলছে। ফায়ার সার্ভিস বলছে অগ্নি দুর্ঘটনা এড়াতে ব্যবসায়ীদেরই তৎপর হতে হবে। আরডি মার্কেট, সাহেববাজার, নিউ মার্কেট, এই মার্কেটগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ এই মার্কেটগুলোর পানির রিজার্ভার নেই। এগুলো হাইরাইজ বিল্ডিং 2তলা 3তলা পর্যন্ত, এখানে অনেক দাহ্য বস্তু। অগ্নি দুর্ঘটনার ঝুঁকিতে থাকা রাজশাহীর বিভিন্ন স্থাপনায় নজরদারি বাড়িয়েছে জেলা প্রশাসন। যে 2টি ভবনে ফায়ার সার্ভিস অফিস থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে, সেই ভবন মালিকগুলির সাথে আমরা উচিত কথা বলবো, তাদেরকে পরামর্শ দিব যতটুকু সম্ভব যে অগ্নি নির্বাপন যন্ত্রপাতি রাখা যায় সেই ব্যবস্থাগুলি তারা যেন করে। রাজশাহীর যে সকল মার্কেট ও ভবন আগুনের ঝুঁকিতে রয়েছে সেগুলোর বৈদ্যুতিক লাইন সংস্কারের তাগিদ ফায়ার সার্ভিসের। পাশাপাশি পর্যাপ্ত পানির ব্যবস্থা এবং পুকুর ভরাট বন্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি রাজশাহীবাসীর। বাংলা ভিশন, নিউজ ডেস্ক। বাংলা নববর্ষ উপলক্ষে সোমবার 2 বাংলার লাখো মানুষের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। মানুষের ভালোবাসা রুখে দেয় কোন সে কাঁটাতার, সেটাই প্রমাণ করলেন ঠাকুরগাঁও সীমান্তের
কাঁটাতারের এপার বাংলা আর ওপার বাংলার স্বজনরা। জেলার ডাবরি, কাঁঠালডাঙ্গি, ডাবরি ও জগদল সীমান্ত এবং ভারতের নারগাঁও, মাকারহাট সহ পশ্চিম দিনাজপুরের সীমান্তের তারকাটার এপারে ওপারে প্রায় 9 কিলোমিটার এলাকা জুড়ে এই মিলন মেলা হয়। প্রতি বছর এই দিনে ভারতের পহেলা বৈশাখ ও বাংলাদেশের 2রা বৈশাখে এই মিলন মেলা আয়োজন করে থাকেন দুদেশের মানুষ। এবারও সোমবার সকাল থেকে দূর দূরান্ত থেকে দুই দেশের স্বজনরা সীমান্তে সমবেত হন। আপনজনদের সঙ্গে একটু চোখের দেখা ও কথা বলার জন্য সকাল থেকে সীমান্তের এপারে ওপারে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায় দুই দেশের হাজারো মানুষকে। শেষ পর্যন্ত দুপুর 12টায় স্বজনদের ধরে রাখতে পারেনি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। তারকাটার গেট না খুললেও অনানুষ্ঠানিকভাবেই তারকাটার এপারে ওপারে দাঁড়িয়ে স্বজনদের দেখা ও কথা হয়, একে অপরের সঙ্গে আদান প্রদান হয় নানা রকমের খাদ্য ও পণ্য উপহার সামগ্রী। মারমা সম্প্রদায়ের পানি খেলা আয়োজনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জাতিগোষ্ঠীর বর্ষবিদায় ও নতুন বর্ষ বরণের বৈশাখী উৎসব শেষ হচ্ছে আজ। দুপুরে রাঙ্গামাটির কাপ্তাই রায়খালী নারায়ণগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে কেন্দ্রীয়ভাবে সাংরাই উৎসবের এই পানি খেলার আয়োজন করা হয়। মারমা সংস্কৃতি সংস্থা আয়োজিত সাংরাইয়ের ঘণ্টা বাজিয়ে পানি খেলার উদ্বোধন করেন সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার। মারমা তরুণ তরুণীরা কয়েকটি দলে অংশ নেয় এই উৎসবে। জল উৎসবের পাশাপাশি চলে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সাংস্কৃতিক পরিবেশনা। বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার মারমা নারী পুরুষ এই উৎসবে যোগ দেয়। তারা নেচে গিয়ে একে অপরকে পানি ছিটিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে। পুরাতন বছরের সকল দুঃখ, গ্লানি, অপশক্তিকে দূর করে নতুন বছরকে স্বাগত জানাতে এই জল উৎসবে সমবেত হয় পাহাড়ের মারমা সম্প্রদায়। পাহাড়ের সামাজিক ঐক্য গড়ে তুলতে বৈশাখী জল উৎসবকে একটি শাশ্বত রূপ মনে করা হয়। উৎসবে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক এস.এম. শফিক কামাল, রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রিয়াদ মেহমুদ সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ব্যবসা বাণিজ্য সহ আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, দীর্ঘদিন আগে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন সংসদে পাশ হলেও এখনও এর সুফল পাচ্ছে না ভুক্তভোগীরা। তাই আগামী 6 মাসের মধ্যে অর্পিত সম্পত্তি দ্রুত প্রত্যর্পণে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি। চট্টগ্রাম নগরীর জে.এম. সেন হলে পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা শাখা আয়োজিত বাসন্তী পুজোয় বসন্ত উৎসবে যোগ দিয়ে এই তাগিদ দিলেন ভূমিমন্ত্রী। নীলফামারী সদর উপজেলায় অগভীর নলকূপ বিতরণ করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নাধীন পানি সরবরাহ প্রকল্প। উপজেলা পরিষদ চত্বরে সদর উপজেলা পরিষদের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। এ সময় 526টি পরিবারকে অগভীর নলকূপ এবং ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় পরিবার পিছু 3000 টাকা ও 55টি পরিবারকে 1 বান্ডিল ঢেউটিন সহায়তা দেওয়া হয়। প্রতি বছর কতজন বিদেশি পর্যটক বাংলাদেশ ভ্রমণ করছেন, অভিবাসন বিভাগের অসহযোগিতার কারণে সে ব্যাপারে তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ভুবন চন্দ্র বিশ্বাস। রাজধানীর একটি হোটেলে সকালে ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন ট্রাভের নবম বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার 2019 উপলক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, বিদেশি পর্যটকের ব্যাপারে তথ্য না থাকায় ট্যুরিজম বোর্ডও উদ্বিগ্ন। ইমিগ্রেশন বিভাগের সঙ্গে এ ব্যাপারে এখনও আলোচনা চলছে। পর্যটনের উন্নয়নে শিগগিরই মাস্টার প্ল্যান তৈরি হবে জানিয়ে এই বিষয়ে অগ্রগতি তুলে ধরেন তিনি। 18 এপ্রিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হতে যাওয়া 3 দিনের ট্যুর ফেয়ারে দেশি বিদেশি প্রতিষ্ঠানের 220টি প্রতিষ্ঠান এবং 1.5 শতাধিক বিদেশি প্রদর্শক অংশ নিচ্ছেন বলে জানান আয়োজকরা। মেঘনার ভয়াবহ ভাঙন থেকে লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলাকে বাঁচাতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে কমলনগর রামগতি বাঁচাও মঞ্চ। এতে বলা হয়, 2009 সালে 37 কিলোমিটার বাঁধের প্রকল্প অনুমোদন করা হলেও 10 বছরে মাত্র 5 কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়েছে। এরই মধ্যে মেঘনার তীব্র ভাঙন শুরু হয়েছে। ভিটে বাড়ি হারানোর হুমকির মুখে লাখো মানুষ। বাঁধের কাজ শুরু করা না গেলে দ্রুত বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙনের তীব্রতা ও ক্ষয়ক্ষতি কমিয়ে আনার জোর দাবি জানানো হয় মানববন্ধনে। 2 উপজেলার 7 লাখ মানুষকে রক্ষায় দ্রুত নদী বাঁধের কাজ শুরু করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয় এতে। মোংলা পোর্টের 2টি জেটির উন্নয়ন ও পরিচালনায় চুক্তি সই করেছে সাইফ পোর্ট হোল্ডিংস লিমিটেড এবং পাওয়ার প্যাক পোর্টস লিমিটেড। স্থানীয় একটি হোটেলে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাইফ পোর্ট হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান তরফদার মোহাম্মদ রুহুল আমিন এবং পাওয়ার প্যাক পোর্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রণহক শিকদার। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এ পর্যায়ে আবারও নিচ্ছি সিবিসি টাইমস সংবাদ বিরতি। সঙ্গে থাকুন, ফিরে এসে থাকছে
ভারতের নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ ও বিএসপি নেত্রী মায়াবতীর প্রচারণার উপর সাময়িক নিষেধাজ্ঞা। কাল ঘোষণা, ক্রিকেট দলের বিশ্বকাপ স্কোয়াড প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে সাকিবকে দেশে ফেরার নির্দেশ জানিয়েছেন বিসিবি সভাপতি। আবার স্বাগত বাংলা ভিশন সংবাদে। এ পর্যায়ে শুরুতেই আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ভারতের শীর্ষ দুই রাজনৈতিক নেতা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং বহুজন সমাজবাদী পার্টির নেত্রী মায়াবতীর প্রচারণার উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির নির্বাচন কমিশন। সোমবার ভারতের নির্বাচন কমিশন জানায় 16 এপ্রিল সকাল 6টা থেকে পরবর্তী 72 ঘণ্টার জন্য যোগী আদিত্যনাথ এবং একই সময় থেকে পরবর্তী 48 ঘণ্টার জন্য মায়াবতীর প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। এই নিষেধাজ্ঞা চলার সময় কোনো জনসভা এবং পথসভা করতে পারবেন না তারা, দেয়া যাবে না কোনো সাক্ষাৎকার, এমনকি সোশ্যাল মিডিয়াতেও কোনো মন্তব্য করতে পারবেন না আদিত্যনাথ ও মায়াবতী। গেল সপ্তাহে এক জনসভায় মায়াবতী মুসলিমদের কংগ্রেস এবং তার জোটের মধ্যে ভোট ভাগাভাগি না করতে সতর্ক করে দেন। এর পরদিন আদিত্যনাথ বলেন বিরোধীরা আলী এবং বিজেপি বজরঙ্গবলীতে বিশ্বাস করেন। ভোটের সময়ে রাজনীতিবিদদের এমন বিদ্বেষপূর্ণ মন্তব্য নিয়ে সম্প্রতি সুপ্রিম কোর্টে মামলা করেন এক প্রবাসী ভারতীয়। সোমবার শুনানিতে বিরূপ মন্তব্যের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেয় নির্বাচন কমিশনে কড়া সমালোচনা করে আদালত। সেই সাথে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেয় ভারতের সুপ্রিম কোর্ট। এরপরই এই দুই রাজনীতিবিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল কমিশন। রাফায়েল বিমান ক্রয়ের চুক্তি নিয়ে আদালতের নির্দেশনা অপব্যাখ্যার অভিযোগে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চ বলেছে নির্বাচনী জনসভায় আদালতের পর্যবেক্ষণ ভুলভাবে উপস্থাপন করেছেন রাহুল গান্ধী। 22 এপ্রিলের মধ্যে রাহুলকে লিখিত জবাব দিতে বলা হয়েছে। জবাব পাবার ভিত্তিতে 23 এপ্রিল এই অভিযোগে শুনানি হবে। গত সপ্তাহে রাহুলের বিরুদ্ধে অভিযোগটি দাখিল করেন বিজেপি নেত্রী মীনাক্ষী লেখি। সম্প্রতি লোকসভার আসন আমেথির জনসভায় রাহুল দাবি করেন অবশেষে আদালতও চোর বলেছেন প্রধানমন্ত্রীকে। রাফায়েল মামলাটি পুনর্বিবেচনার আবেদন সুপ্রিম কোর্টে নাকচের জেরে আলোচিত এই মন্তব্য করেন রাহুল। যাবার আগে বিআরবি কেবল শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। নুসরাতের খুনিরা কেউই রেহাই পাবে না, পরিবারকে আশ্বাস প্রধানমন্ত্রী। নিহতের ভাই নোমানের হাতে তুলে দিলেন এনআরবি ব্যাংকের নিয়োগপত্র। আওয়ামী লীগ নেতা রুহুল সহ নুসরাত হত্যায় 12 জন জড়িত, স্বীকারোক্তি 2 আসামির। সহপাঠী পপির জবানবন্দিতে খুনের ভয়াবহ বর্ণনা, ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে মামলা। নুসরাতের খুনিদের বাঁচাতে তৎপর মন্ত্রী এমপিরা, অভিযোগ বিএনপির মাদ্রাসা ছাত্রী হত্যার প্রতিবাদে ডাকসু কর্মসূচি না দেওয়ায় ক্ষুব্ধ তোফায়েল আহমেদ। জাতীয় 3 নেতার মাজার নিয়ে বিভ্রান্তি, ভাষা আন্দোলনের বিরোধিতাকারী খাজা নাজিমুদ্দিন কিভাবে জাতীয় নেতা, প্রশ্ন নতুন প্রজন্মের। দর্শক, ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ। শুভরাত্রি।